সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে আরও একটি সম্পূর্ণ নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ঢাকা ওয়াসার উপসহকারী প্রকৌশলী পদের 100টি প্রশ্নের সমাধান। চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সঠিক? এখানে পেপার ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড বাই উড, পেপার ইজ মেড অন উড। এখানে মূল যেই ভার্ব সেটি হচ্ছে মেড। এখন মেডের পরে অন কখন হবে, উইথ কখন হবে, অফ কখন হবে, ফ্রম হবে কখন, এটা আমরা বুঝবো কিভাবে? আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে প্রথম বস্তু, এখান থেকে বিভিন্ন প্রসেসে তৈরি হবে দ্বিতীয় আরেকটা বস্তু। এখন এই যে মেড অফ রয়েছে, এই যে মেড অফ, এইটা কখন ব্যবহার করা হবে? মানে দ্বিতীয় বস্তু তৈরি হওয়ার আগে প্রথম বস্তুর ফিজিক্যাল যেই অবস্থাটা যেভাবে আমরা দেখেছি বা চিনি, দ্বিতীয় বস্তুর ভিতরেও অলমোস্ট প্রায় সেমভাবেই প্রথম বস্তুটা থাকবে। অর্থাৎ প্রথম বস্তুকে স্টিল দ্বিতীয় বস্তুর ভিতরে রিকগনাইজ করা যাবে, শনাক্ত করা যাবে যে আর এটা তো ওই বস্তুটাই, আমি দেখতেই পাচ্ছি, এরকম রিকগনাইজেবল হলে মেড অফ বলবে। যেমন আমি উদাহরণ দিই, এক্সাম্পল, হার নেকলেস ইজ মেড অফ গোল্ড। হার নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে দেখেন, এই যে নেকলেসটা তৈরি হলো, এই নেকলেসের ভিতরে কিন্তু অলমোস্ট গোল্ড, কিন্তু আমরা যেভাবে দেখেছি গোল্ডের যেই ফিজিক্যাল স্টেট, গোল্ডকে যেভাবে দেখা যায়, নেকলেসের ভিতরে কিন্তু গোল্ডকে সেম আমরা কিন্তু দেখতে পাই, রিকগনাইজ করা যাচ্ছে যে আর এটা তো স্বর্ণের, এটা স্বর্ণ তো এরকমই দেখতে হয়। তো এখানে হার নেকলেস ইজ মেড অফ, এখানে মেড অফ ইউজ করতে হবে। আর একটা সেন্টেন্স যদি আমি বলি উদাহরণ হিসেবে, আমরা বলতে পারি দ্য চেয়ার ইজ মেড অফ উড। এখানে আমরা যে কাঠ থেকে চেয়ার তৈরি করি, সেই চেয়ারের ভিতরে কিন্তু অলমোস্ট আমরা কাঠকে যেভাবে দেখেছি চেয়ার তৈরি হওয়ার আগে, প্রায় কিন্তু চেয়ারের ভিতরে ওই কাঠ সেমভাবেই থাকে। এখানে দ্য চেয়ার ইজ মেড অফ উড। 2 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে মেড ফ্রম। মেড ফ্রম কখন ব্যবহার করা হয়? যখন প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তু তৈরি হওয়ার পরে দ্বিতীয় বস্তুর ভিতরে প্রথম বস্তুকে আর শনাক্ত করা যায় না। অস্তিত্ব আছে দ্বিতীয় বস্তুর ভিতরে, অবশ্যই প্রথম বস্তুর অস্তিত্ব আছে, বাট সেটাকে প্রথম বস্তু যেভাবে ছিল তৈরি হওয়ার আগে, সেই ফিজিক্যাল স্টেট অবস্থায় দ্বিতীয় বস্তুর ভিতরে আর তাকে পাওয়া যায় না, অর্থাৎ শনাক্ত করা যায় না। প্রথম বস্তুকে আপনি যেভাবে দেখেছেন তৈরি হওয়ার আগে, দ্বিতীয় বস্তুটা তৈরি হওয়ার আগে প্রথম বস্তু যেভাবে ছিল পূর্বের অবস্থায়, ঠিক সেইভাবে আপনি দ্বিতীয় বস্তুর ভিতরে তাকে পাচ্ছেন না বা পাবেন না, তখন ব্যবহার করা হয় মেড ফ্রম। অর্থাৎ এক কথায় বলতে গেলে সম্পূর্ণ নতুন একটা ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা তৈরি হবে যে বস্তুর ভিতরে, তখন বলা হবে যে ওইখানে মেড ফ্রম ইউজ করতে হবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, এক্সাম্পল যদি দেই, পেপার ইজ মেড, এখানে আমি ব্ল্যাঙ্ক দিলাম, পেপার ইজ মেড ড্যাশ উড। এখানে কাঠ থেকে পেপার তৈরি হয়েছে বা করা হয়। এখানে কাঠকে আমরা যেভাবে দেখি দৃঢ়তা বিশিষ্ট, শক্ত, হ্যাঁ, বাট পেপার কিন্তু ওই রকম শক্ত বা দৃঢ়তা বিশিষ্ট নয়। তাহলে পেপারের ভিতরে কাঠ অবশ্যই আছে, বাট কাঠের যেই ফিজিক্যাল অবস্থা আমরা দেখি বা কাঠকে আমরা যেভাবে চিনি, পেপারের ভিতরে কিন্তু ওই কাঠকে সেই অবস্থায় পাচ্ছি না, অর্থাৎ কাঠকে আমরা শনাক্ত করতে পারছি না, বাট কাঠ কিন্তু অস্তিত্বে আছে। পেপারের ভিতরে কাঠ অবশ্যই অস্তিত্বে আছে, বাট কাঠকে আমরা যেভাবে চিনি সেইভাবে আমরা পেপারের ভিতরে কাঠকে শনাক্ত করতে পারছি না। এই কারণে এখানে ইউজ করতে হবে মেড ফ্রম। তাহলে পেপার ইজ, এখানে শূন্যস্থানে হবে পেপার ইজ মেড ফ্রম। আরো যদি এক উদাহরণ দেই, যে ওয়াইন ইজ মেড, শূন্যস্থান দিলাম, গ্রেপস, আঙ্গুর ফল থেকে মদ তৈরি হয়। তো এখানে মেড, ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস। আঙ্গুর দেখতে যেমন এটা একটা ফল, এটা একটা বলতে পারেন যে কঠিন পদার্থ, আঙ্গুর অবশ্যই কঠিন পদার্থ, বাট এই আঙ্গুর থেকে তৈরি হচ্ছে কি মদ, যেটা আবার লিকুইড পদার্থ। এটা অন্য একটা পদার্থ তৈরি হচ্ছে মানে আঙ্গুর থেকে, যেখানে আঙ্গুরের সাধারণ যেই আকৃতি বা সাধারণ যেই চেহারা অবস্থা, সেটা কিন্তু আমরা মদের ভিতরে ওই অবস্থায় পাই না। ওইখানে প্রসেস হয়ে কেমিক্যালি, মেকানিক্যালি বা অন্য কোনো প্রসেস হয়ে মদ তৈরি হচ্ছে, সম্পূর্ণ নতুন একটা পদার্থ তৈরি হচ্ছে আঙ্গুর থেকে। তখন এখানেও আমাকে মেড ফ্রম বসাতে হবে। আবার চিজ, CHEESE, চিজ ইজ মেড ফ্রম মিল্ক। হ্যাঁ, মিল্ক থেকে চিজ তৈরি হয়। এখানে মিল্কের যেই অবস্থাটা দেখি আমরা যে এটা লিকুইড, বাট চিজটা কিন্তু এখানে কঠিন পদার্থ বা শক্ত পদার্থ হয়ে যায়, দৃঢ়তা বিশিষ্ট। তো এখানে যখন সম্পূর্ণ নতুন বস্তু তৈরি হবে, তখন ওইখানে আমাকে মেড ফ্রম ইউজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে মেড বাই। মেড বাই কখন ইউজ করা হয়? মেড বাই ইউজ করা হয় সাধারণভাবে যখন কোনো বস্তু বিভিন্ন প্রসেসের মাধ্যমে অন্য একটা বস্তুতে রূপান্তরিত হচ্ছে, বা কোনো একটা বস্তু দিয়ে অন্য একটা বস্তুকে রূপান্তরিত করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে মেড বাই। যেমন নুডলস আর মেড বাই হ্যান্ড, এখানে হাত দ্বারা নুডলস তৈরি করা হয়। এখানে সাধারণভাবে একটা কথা বলা হবে, সাধারণভাবে কোনো কিছু তৈরি হলে কোনো কিছু থেকে, তখন ওইখানে মেড বাই শব্দটা ইউজ করা হয়।
4 নম্বরে আরও একটি আমরা ফ্রেজ শিখব, সেটা হচ্ছে মেড উইথ। মেড উইথ এই ফ্রেজটা ইউজ করা হয় যখন খাদ্য বা পানীয় তৈরিতে ইন্ডিভিজুয়াল বা ভিন্ন ভিন্ন 2 বা ততোধিক বস্তু ইউজ করে তৈরি করা হয় ওই খাদ্য বা পানীয়, তখন ওইখানে মূলত ওই উপাদানগুলোর নাম নিয়ে বলা হয় যে মেড উইথ। অর্থাৎ কোনো খাদ্যবস্তু তৈরিতে যেই উপাদানগুলো লাগে, ভিন্ন ভিন্ন যতগুলো উপাদান লাগে সবগুলো উপাদানের নামগুলো উল্লেখ করে যে বাক্য তৈরি করা হবে সেই বাক্যে মেড এর পরে উইথ ইউজ করতে হয়। যেমন আমরা যদি এখানে উদাহরণ দেই, দ্য ডিশ ইজ মেড, এখানে উইথ ব্যবহার করব। হ্যাঁ, দ্য ডিশ ইজ মেড উইথ এ লট অফ গার্লিক অ্যান্ড অলিভ অয়েল। অর্থাৎ এই যে ডিশটির কথা বলা হচ্ছে একটা খাদ্য এই খাদ্যটি তৈরি করা হয়েছে কি প্রচুর রসুন এবং অলিভ অয়েল দিয়ে। এখানে এই যে রসুন এবং অলিভ অয়েল এই দুইটা উপাদান দিয়ে তৈরি, এখানে আমি এই খাদ্যটার কথা বলছি। তো এই দুইটা উপাদান যখন আমি পৃথক পৃথকভাবে উল্লেখ করব তখন ওইখানে আমাকে মেড উইথ শব্দটা আমাকে ফ্রেজটা ইউজ করতে হবে। তাহলে পেপার ইজ মেড অফ উড বা পেপার ইজ মেড ফ্রম উড, এই যে 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে, যেহেতু পেপার কাঠ থেকে সম্পূর্ণ ভিন্ন চেহারার এবং পেপারের ভিতরে কাঠকে রিকগনাইজ করা যায় না, শনাক্ত করা যায় না, সুতরাং পেপার ইজ মেড ফ্রম হবে, সঠিক উত্তর হবে অপশন খ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক। এখানে হি আস্কড মি ইফ, আমরা জানি যে ইফ এবং ওয়েদার এই দুটি শব্দ যদি কোনো বাক্যে থাকে, ইফ এবং ওয়েদার, তাহলে এই দুটি শব্দের দুই পাশে দুইটা অংশ থাকে বাক্যের, প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে। যে দুইটা প্যাটার্ন আমাদের খেয়াল করতে হবে, একটা হচ্ছে এক পাশে থাকবে হচ্ছে পাস্ট টেন্স এবং আরেক পাশে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা মনে রাখতে হবে আমাদের, এক পাশে থাকবে পাস্ট টেন্স আর এক পাশে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে দেখেন হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি, অর্থাৎ একটা অংশে পাস্ট পারফেক্ট টেন্স সবগুলো বাকি রয়েছে, তার মানে সবগুলো বাক্যেরই প্রথম অংশটা ঠিক রয়েছে। এখন দ্বিতীয় অংশে গিয়ে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স কোনটাতে রয়েছে। তো আই পাস্ট, এটা পাস্ট পারফেক্ট টেন্স নয়। এই যে আই হ্যাড পাস্ট, এইটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। সুতরাং অপশন খ হচ্ছে আমাদের গ্রামাটিক্যালি সঠিক একটি বাক্য। হি আস্কড মি ইফ আই হ্যাড পাস্ট। 3 নম্বর হচ্ছে আই কুড নট কনভিন্স হিম ড্যাশ হিজ মিস্টেক। এখানে এই তার ভুলের ব্যাপারে আমি তাকে কনভিন্স করতে পারিনি। তো এখানে এই মিস্টেকের সাথে এই যে কনভিন্সের যে কাজটা, এটার একটা সম্পর্ক বোঝানো হচ্ছে। সে মিস্টেক করেছে বিধায় এখানে কনভিন্সের কথাটা আসতেছে। তো এখানে যখন সম্পর্ক বোঝাবে তখন সেখানে অফ প্রিপোজিশনটা ইউজ করা হয়, অফ। 4 নম্বর হচ্ছে ইউ মাস্ট আধেরি ড্যাশ ইয়োর প্রিন্সিপাল। এখানে আধেরি এর পরে যে প্রিপোজিশনটা বসালে একটা বিশেষ অবস্থাকে বোঝায়। যেমন কোনো ব্যক্তি যদি কোনো বিশেষ নীতি বা কোনো কোড অফ কন্ডাক্ট বা কোনো ধর্মীয় বিশ্বাসের উপরে দৃঢ়ভাবে অনুসরণ করে সেই বিশ্বাস বা সেই নীতিকে, তখন সেইখানে একটা কথা ইংরেজিতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আধেরি টু। হ্যাঁ, সেটাকে ব্যবহার করা হয় আধেরি টু। আধেরি টু যখন ব্যবহার করা হয় তখন এটা দ্বারা বোঝানো হয় যে কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট বিশ্বাস বা কোনো নির্দিষ্ট কালচার বা নির্দিষ্ট কোনো নিয়মের উপরে সঠিকভাবে বা ফলোইং করা বা অনুসরণ করা। তো এখানে যেটা বলা হচ্ছে ইউ মাস্ট আধেরি টু ইউর প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল বলতে এখানে নীতি বা সে যেটা মেনে চলে। তো এখানে বলা হচ্ছে যে তোমাকে অবশ্যই তোমার নীতি মেনে চলা উচিত বা ফলো করা উচিত। এখানে আধেরি টু হবে অপশন, তাহলে আধেরি টু হচ্ছে অপশন কয়ে রয়েছে। 5 নম্বর শি প্রাইডস হার সেলফ ড্যাশ হার বিউটি। এখানে প্রাইডস হার সেলফ ড্যাশ হার বিউটি, এখানে একটা আমাদের কথা মনে রাখতে হবে যে প্রাইড ওয়ান সেলফ অন। এখানে এই যে অনটা রয়েছে, এই অনটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন যেটা আমাদের এই প্রশ্নে চেয়েছে। এখন কথা হলো এখানে যে অন সেলফ রয়েছে, এই অন সেলফটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। অন সেলফ হচ্ছে এটা সাবজেক্টের পার্সন ভেদে এটা চেঞ্জ হতে পারে। যেমন আমাদের এই 5 নম্বর প্রশ্নে রয়েছে শি, তো যখন শি ব্যবহার করা হবে বাক্যের সাবজেক্ট হিসেবে তখন এই অন সেলফটা হয়ে যাবে হার সেলফ, মানে ওয়ানের জায়গায় সাবজেক্টের পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো যখন শি হবে তখন এটা হয়ে যাবে হার সেলফ, হার সেলফ। যখন আমাদের সাবজেক্ট হবে হি মানে পুরুষবাচক, তখন এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে হিমসেলফ। আবার যখন সাবজেক্ট হবে দে তখন হয়ে যাবে এটা দেমসেলফ। এখন এই বাক্যে যদি আমরা বলি যে শি প্রাইডস, তাহলে শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই প্রাইডের সাথে এস বা ইয়ের যোগ হবে। তাহলে শি প্রাইডস এরপরে কি হার সেলফ, হার সেলফের পরে অন,
এখানে শি প্রাইডস হার সেলফ অন হার বিউটি, অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রাইড অন সেলফ অন, যে আমি ফ্রেজটা লিখেছি এই ফ্রেজটার অর্থ দিয়ে এটা বোঝানো হয় যে কোনো ব্যক্তির কোনো বিশেষ দক্ষতা বা স্কিল বা কোনো কোয়ালিটি বা কোনো অ্যাচিভমেন্ট যখন সে নিজের মধ্যে ধারণ করে থাকে, এইটা বোঝানোর জন্য প্রাইড অন সেলফ অন এই ফ্রেজটা ইউজ করা হয়। ওকে, তো এখানে যেহেতু শি প্রাইডস হার সেলফ ড্যাশ হার বিউটি, অর্থাৎ সে তার সৌন্দর্যের উপরে সে গর্ব করে এবং এই সৌন্দর্যটা কিন্তু তার রয়েছে, সে নিজে ধারণ করে আছে এই সৌন্দর্য, তাহলে এখানে শি প্রাইডস হার সেলফ অন হার বিউটি, এখানে শূন্যস্থানে বসবে হচ্ছে অন। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 6 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্টেড মিনস, ডিসইন্টারেস্টেড মিনস হচ্ছে নিউট্রাল, অপশন ঘ। 7 নম্বর হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক। ওকে, দ্য টিচার রিচড বিফোর দ্য স্টুডেন্টস ক্যাম্প, অর্থাৎ বিফোর এবং আফটার যদি থাকে, আমরা জানি যে বিফোর এবং আফটার থাকলে বাকি দুইটা অংশ থাকে, এই দুইটি অংশের ভিতরে একটা হয় হচ্ছে পাস্ট টেন্স আর একটা হয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য টিচার রিচ বিফোর দ্য স্টুডেন্টস কেম, এখানে দ্য টিচার রিচ স্টুডেন্টস কেম, এখানে কিন্তু কোনো পাস্ট পারফেক্ট টেন্স নাই। আবার খ নম্বর অপশন দ্য টিচার হ্যাড রিচড, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, দ্য টিচার হ্যাড রিচড বিফোর দ্য স্টুডেন্টস কেম, এই যে স্টুডেন্টস কেম এটা কিন্তু আবার পাস্ট টেন্স, অর্থাৎ খ নম্বর অপশন যেটা এটা আমাদের সঠিক, কারণ এখানে বিফোর দিয়ে বাক্য বিফোর রয়েছে বাক্যের ভিতরে এবং বাক্যের শর্ত অনুযায়ী বাক্যের দুইটা অংশের ভিতরে একটা পাস্ট পারফেক্ট টেন্স পাওয়া গেছে আর একটি পাস্ট টেন্স পাওয়া গেছে বা পাস্ট ইনডিফিনিট টেন্স পাওয়া গেছে, সুতরাং এই খ নম্বর অপশনটি হচ্ছে সঠিক বাক্য। 8 নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ বানান কোনটি। বিভীষিকা বানানের শুদ্ধ বানান রূপ হচ্ছে অপশন ঘ বিভীষিকা, বয় রস্যি ভয় দীর্ঘই মূর্ধন্য স্বর রস্যি কয়েকার, বিভীষিকা। আঞ্চলিক ভাষার অপর নাম কি। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা, অপশন গ। 10 নম্বর যার কোনো কিছু থেকেই ভয় নেই এর এক কথায় প্রকাশ কী হবে। যার কোনো কিছু থেকে ভয় নেই এর এক কথায় প্রকাশ হচ্ছে অকুত ভয়, অপশন খ। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি। ঋজু শব্দের অর্থ হচ্ছে সোজা, তাহলে ঋজু শব্দের অর্থ যদি সোজা হয় তাহলে বিপরীত শব্দটা অবশ্যই হবে বাঁকা, তাহলে অপশন ক হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ কোনটি। অবশ্যই এটি প্রত্যয় হবে, অপশন গ। 13 নম্বর অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ। এটি আপনারা কমেন্ট করে জানান যে অসমাপ্ত আত্মজীবনী এটি কার রচিত গ্রন্থ। 14 নম্বর 1971 সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল। এটি হচ্ছে উত্তর হচ্ছে 11টি, অপশন ঘ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য, অপশন খ। 16 নম্বর যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই রোগটি কোনটি। সেই রোগটি হচ্ছে এইডস রোগ, অপশন গ। মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সরকার শপথ গ্রহণ করে কত তারিখে। এটি হচ্ছে 17 এপ্রিল। 18 নম্বর বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক 2017 সালের 30 অক্টোবর, অপশন খ যেটি রয়েছে 2017 সালের 30 অক্টোবরে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। 19 নম্বর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি। বাংলাদেশের সর্বোচ্চ ভবন হচ্ছে সিটি সেন্টার বাংলাদেশ, যেটি ঢাকায় অবস্থিত এবং এই সিটি সেন্টার ভবনের টোটাল উচ্চতা হাইট হচ্ছে 171 মিটার এবং এটি মূলত হচ্ছে 37 তলা বিশিষ্ট একটি ভবন। 20 নম্বর বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। এটি আপনারা কমেন্ট করে জানান যে বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। 21 নম্বর হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ DWASA। এটির অ্যাব্রিভিয়েশন হচ্ছে অপশন গ ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি। 22 নম্বর নিচের কোন সংখ্যাটি বৃহত্তম। আমরা এই সংখ্যাগুলোর ভিতর থেকে বৃহত্তম সংখ্যা বের করার জন্য একটা ট্রিক্স আমরা অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে এই যে 6/11, 3/5, 8/14, নিচের সংখ্যাগুলো বড়, তো নিচের সংখ্যাগুলো বড় হওয়ার কারণে ভাগ দিতে একটু অসুবিধা হয়, যে কারণে আমরা কি করব প্রত্যেকটা সংখ্যার লবকে আমরা 10 দিয়ে গুণ করে সংখ্যাটা একটু বড় করে নেব। যেহেতু সবগুলো সংখ্যাকে আমি 10 দিয়ে গুণ করছি কাজেই তাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রথমটা আবার কি 60 ডিভাইডেড হচ্ছে 11, তো 60কে আমি 11 দিয়ে যখন আমি ভাগ করব তখন এটা কি হবে 6 দিয়ে দিলে 6 11 66, তার মানে 6 দিয়ে যাবে না 5 দিয়ে দিতে হবে, তাহলে এটা মূলত হবে কত 5 পয়েন্ট সামথিং। হ্যাঁ, আমি এটা আর কিছু লিখলাম না, এটা 5 পয়েন্ট সামথিং হবে, এটা কিছু হবে কি। আচ্ছা আমি আর একটু করি, 5 11 55 থাকবে হচ্ছে 5, তাহলে 5-এর পরে একটা শূন্য নিয়ে আসলে তাহলে 4 11 এটা 5.4 এর মতো হবে, আমি 1 দশমিকের উপরে 1 ঘর দিলাম। আচ্ছা খ নম্বর অপশনটা দেখি, খ নম্বর হচ্ছে তাহলে এটা কত হবে 80 ডিভাইডেড 14, এটা কত হবে 6 14 84, 6 দিয়ে যাবে না 5, তাহলে 5
5×4 = 70 হবে, বাঁচবে হচ্ছে 10। তাহলে 10-এর ভিতর যায় না, আবার শূন্য নিয়ে আসলো 100 হবে। 100-এর ভিতরে 14 যাবে কত? গ হচ্ছে কত? এটা হবে 30/5। 30/5 এটা হচ্ছে 6, ডাইরেক্ট আসতেছে 6.0 লিখতে পারি আমরা। আর এটা হচ্ছে 5/8, তার মানে এটা হচ্ছে 50/8। এটাকে কি করলে হবে? এটা 6×8 = 48। হ্যাঁ, এটা হচ্ছে 6×8 = 48। বাঁচবে কত? বাঁচবে হচ্ছে 2। তো 2 শূন্য নিয়ে আসলে 20 হবে। 20-এর ভিতরে 8 যায় হচ্ছে 2 বার, অর্থাৎ এখানে দেখেন 6.2 এটা হচ্ছে সবচেয়ে বড়। অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক। 23 নম্বর কি বলছে? 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি হবে? এখানে দেখেন যে আমরা যদি সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, এই ধরনের প্রশ্নগুলোতে প্রথমেই চিন্তা করবেন যে সমকোণী ত্রিভুজ কিনা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে প্রথম মানে যে জিনিসটা মনে রাখতে হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু। হ্যাঁ, অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে 17 সেন্টিমিটার রয়েছে, এটা হচ্ছে আমাদের অতিভুজ, আমরা ধরে নিচ্ছি। তাহলে অতিভুজ হচ্ছে 17, আর 15 আর 8 এই দুইটা বাহু হচ্ছে লম্ব এবং ভূমি, যে কোনো একটা হতে পারে। তো আমরা ধরি লম্ব আর ভূমি এই দুইটার ভিতরে যে কোনো একটাকে ধরলে কোনো সমস্যা নেই। তাহলে 15 ধরি আমরা হচ্ছে লম্ব, আর ভূমি ধরি হচ্ছে 8। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা মেইন যেই উপপাদ্য রয়েছে আমাদের পিথাগোরাসে, সেটি হচ্ছে কি? ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কোয়ার। অর্থাৎ অতিভুজের উপরে স্কোয়ার করলে যে মানটা হবে সেটা লম্ব এবং ভূমিকে স্কোয়ার করে যোগ করলে সেই মানটা হবে। তো আমরা দেখি 17কে স্কোয়ার করলে হয় হচ্ছে 289, আর 15কে স্কোয়ার করলে হয় 225 যোগ 8 × 64। তো 225 আর 64 যোগ করলেও এই 289 হয়। অর্থাৎ সূত্রটা কিন্তু মিলে যাচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য যেহেতু মিলে যাচ্ছে যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সুতরাং এই যে বাহুগুলো দেওয়া আছে 17, 15, 8, এই বাহুগুলো দিয়ে যে ত্রিভুজটা আঁকানো যাবে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজই হবে। অপশন গ। 24 নম্বর, নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্ন যে দুইটা দেওয়া রয়েছে, এখানে একটা আর এখানে একটা, এই দুইটা প্রশ্নবোধক স্থানেই একটা সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে দেখেন 7 আর দেওয়া আছে 343। তো এখানে মূলত 7 × 7 × 7 এইটা হচ্ছে 343 হয় এইভাবে, অর্থাৎ 3টা 7 গুণ করলে 343 হবে। তো এখানে আমি যদি এইভাবে অঙ্কটা এইভাবে করি যে 7 / 49, 7 / 49 ইকুয়াল টু, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন উপরে নিচে দুই জায়গায় দেওয়া আছে এবং একই সংখ্যায় বসবে, তাহলে এখানে 49ই বসাতে হবে, ডিভাইডেড 343। তাহলে এই 7 দিয়ে 49কে কাটলে কত হবে? 7, আর 49 দিয়ে 343কে কাটলে হবে 7, অর্থাৎ রেজাল্টটা হবে 1/7 ইকুয়াল টু 1/7, অর্থাৎ সেম জিনিসই থেকে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে সংখ্যাটা বসবে হচ্ছে অপশন ঘ। 25 নম্বর কি বলছে? tan θ ইকুয়াল টু 3/4 হলে sin θ এর মান কত? আমরা tan θ, sin θ, কোসেক বা কট এগুলো বুঝতে গেলে অবশ্যই আমরা একটা জিনিস জানি যে এটা মূলত হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত। এই যে tan θ, sin θ, এগুলো কজ, কোসেক, এগুলো কিন্তু মূলত সমকোণী ত্রিভুজের সঙ্গে সম্পর্কিত। সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো কোণের ক্ষেত্রে কিন্তু এইভাবে ত্রিকোণমিতিক অনুপাত হয় না। ওকে, তাহলে tan θ মানে আমরা কি জানি? tan θ আমরা একটু এখানে দেখি। tan θ মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তো tan θ মানে লম্ব ভাগ ভূমি যদি হয়, তাহলে tan θ ইকুয়াল টু এখানে দেওয়া আছে কত মান? 3/4। তাহলে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4। তাহলে লম্ব হচ্ছে এই যে 3, এটা হচ্ছে আমাদের লম্ব, আর ভূমি হচ্ছে এটা 4। তাহলে অতিভুজ কত? তো অতিভুজ বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র আমরা একটু আগে একটা অঙ্ক করে এসেছি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এই যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু কত হবে? 3 × 3 = 9 আর 4 × 4 = 16, 16 আর 9 হবে কত? 25। তো এই 25টা কি বের হচ্ছে? 25টা বের হচ্ছে অতিভুজ স্কয়ারের। তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজটা কত হবে? রুট করতে হবে আমাকে। হ্যাঁ, ইকুয়াল টু কত হবে? 5। অর্থাৎ আমাদের অতিভুজটা পেয়ে গেলাম আমরা হচ্ছে 5। এখন এই tan θ ইকুয়াল টু 3/4 থেকে আপনি সাইন, কট, কোসেক, সেক সব কিছু মান বের করতে পারবেন, শুধু যদি অনুপাতটার সূত্রটা মনে রাখেন। তো সাইন θ যেটা, এই যে সাইন θ, এই সাইন θ সূত্রটা কি? সাইন θ সূত্র হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে কি হবে? লম্ব দেওয়া আছে কত? 3, যা আছে তাই থাকবে। লম্ব, অতিভুজ কত? আমরা 5 পেয়েছি। তাহলে এই যে 3/5, এটা হচ্ছে আমাদের উত্তর। অপশন খ এ এটা দেওয়া রয়েছে। এই সেম প্রশ্নে 25 নাম্বার, এই সেম প্রশ্নে আপনাদের যদি আমি
কস বের করতে দিই যে কস থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে এটার মান কত হবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। 26 নম্বর কি বলছে যে 60 লিটার পানি ও লবণের মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার লবণ মিশালে অনুপাত 3:7 হবে। তো আমরা এই 60 লিটারের ভিতরে 60 লিটার মিশ্রণের ভিতরে 7:3 আকারে পানি এবং লবণ আছে। তো অ্যাকচুয়ালি 60 লিটারের ভিতরে কত লিটার পানি এবং লবণ আছে সেটা আমরা বের করি। তাহলে আমরা যদি এইভাবে বের করি যে 60 এর 10/7, মানে আমি অনুপাতটা বের করব, তাহলে কত হবে, এখানে হবে 42 লিটার হচ্ছে পানি, ওকে। আর লবণটা বের হবে 60/10(3). এই 10 কিভাবে হলো, এই যে 3 এবং 7 এবং 3 এই দুটো যোগ করছি, যোগ করে যার পরিমাণটা বের করব সেই মানটা থাকবে উপরে। তো আমি প্রথমে বের করছি হচ্ছে পানির পরিমাণ, এই জন্য পানির উপরে 7 দেওয়া আছে, নিচে 10 সবসময় থাকবে। আবার আমি দ্বিতীয় লাইনে বের করতেছি কি লবণ, তো লবণের পরিমাণ ছিল 3, তাহলে এটা কত হবে, 3 × 6 = 18 হবে। 10 দিয়ে 60কে কাটলে 6, 318। আচ্ছা, তার মানে অনুপাতটা মূলত হচ্ছে, আমি যদি লিখি যে পানি ইজটু লবণ, পানি বের করলাম কত আমরা, 42 লিটার ইজটু লবণ হচ্ছে 18 লিটার। আচ্ছা, ওকে। এখন এই মিশ্রণে 42 লিটার এবং 18 লিটারের এই টোটাল 60 লিটার, এই 60 লিটার মিশ্রণের ভিতরে এখন পানিকে আর বাড়ানো যাবে না, পানি যা আছে 42 লিটার তাই থাকবে। লবণ আরও মিশাতে বলছে যে কত লিটার লবণ মিশালে অনুপাতটা 3:7 হয়ে যাবে, অর্থাৎ অনুপাতটা উল্টে যাচ্ছে এখানে, 7:3 থেকে 3:7 হবে। তাহলে যেহেতু পানি আর বাড়ানো যাবে না, শুধু আমাকে লবণ বাড়াতে হবে, তাহলে আমরা ধরে নিলাম যে লবণের এই 18 লিটারের সাথে আমরা আরও এক্স পরিমাণ লবণ আমরা মিশালাম। মিশানোর পরে অনুপাতটা কত হবে, 3:7, অর্থাৎ 3 হচ্ছে পানি, 7 হচ্ছে লবণ, অর্থাৎ এই অনুপাতটা হয়ে যাবে 3:7 হয়ে যাবে, অর্থাৎ 42 থেকে হয়ে যাবে 3, আর 18 + x, 18 তো আগে থেকেই ছিল 18 লিটার, আর x হচ্ছে নতুন যে পরিমাণটা যোগ করতে হবে, অর্থাৎ তাহলে এই 18 + x থেকে হয়ে যাবে হচ্ছে 7। এখন দেখেন এই যে 42 থেকে 3, হ্যাঁ, এই যে অংশটা এটা কিভাবে হলো, 42 থেকে 3 কিভাবে হয়, 42কে 14 দিয়ে ভাগ করে 3 বানানো যায়, 3 × 14 = 42, অর্থাৎ এখানে আমি 14 দিয়ে ভাগ করেছি, 42কে 14 দিয়ে ভাগ করে 3 পেলাম। আবার দেখেন 3 × 14 = 42 হয়, হ্যাঁ, এই যে 3 × 14, এইটা 3 × 14, এটা কিন্তু 42 হয়ে যাচ্ছে। সেম ওয়েতে 18 + x-কে যে মানটা হবে, মানে অতিরিক্ত পরিমাণ লবণ মিশানোর পরে 18-র সাথে মিশানোর পরে যেটা হবে সেইটাকে 14 দিয়ে ভাগ করলে 7 হবে, এটাই তো কথা। তার মানে 7 × 14 = 18 + x, তো 7 × 14 কত হয়, 98x, 98 হয়, 7 × 14 = 98, অর্থাৎ 18 + x = হচ্ছে 98। তাহলে x = কত হবে, 98 থেকে 18 বাদ দিলে 80, অর্থাৎ টোটাল আমাকে 80 লিটার অতিরিক্ত আরও লবণ মিশাতে হবে, মিশালে অনুপাতটা হয়ে যাবে 3:7। সঠিক উত্তর হচ্ছে অপশন গ। 27 নম্বর কি বলছে, x + 1/x = 2 হলে x = কত। আমরা এখান থেকেই অঙ্কটা করার চেষ্টা করব, এই লাইন থেকেই। সেটা হচ্ছে কি, আমরা লসাগু করব। তো লসাগু করলে কি হবে, নিচে x লসাগু হবে, x গুণন করলে x² হবে, প্লাস উপরে হবে 1, x অক্ষে 1 অক্ষে 1, আর ইকুয়াল টু হবে 2। তারপরে আমরা কি করব, আর গুণ করব, আর গুণ করলে কি হবে, x² + 1 = 2x। এরপরে আমরা এটা পক্ষান্তর করব, x² - 2x + 1 = 0। এখন x² - 2x + 1 এটা কিন্তু এই সূত্র, এটা কিন্তু বর্গের সূত্র ফেলা হয়েছে, x - 1 এটা হোল স্কোয়ার = 0, এটা সূত্র কিন্তু এই উপরেরটা, x² - 2x + 1। তাহলে এখন আমরা এটা কি করতে পারি, যে ওই পাশে বর্গ করব, তাহলে x - 1 = 0, 0-এর উপরে বর্গমূল করলে তো এই 0ই থাকবে, অতএব x = এখানে আমরা 1 পাচ্ছি, হ্যাঁ, x = 1, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। 28 নম্বর কি বলছে, ঘর্ষণ শক্তি সর্বদা সেই দিকে কাজ করে যেই দিকে বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে, এটা হচ্ছে বিপরীতভাবে, ঘর্ষণ যেই দিকে কাজ করবে সেটা হচ্ছে বস্তুর বিপরীত দিকে কাজ করবে, ওকে। 30 নম্বর কি বলছে, নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাপ দেয়। আমরা জানি যে নিউটনের সূত্র রয়েছে 3টি, হ্যাঁ। প্রথম সূত্র সেটি বলতেছে কি, জড়তার সূত্র। জড়তার সূত্রটা বলতে কি বোঝানো হচ্ছে, এটা যদি আমরা ভেঙে বলি, এটা বলতেছে, নিউটন এভাবে বলতেছেন যে জড়তার ব্যাপারটা, যে কোনো বস্তুকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। মানে জড়তার ব্যাপারটা হচ্ছে এরকম, যে যদি একটা বস্তুকে আমি টেবিলের উপর রাখি, ধরেন একটা প্রিজমকে রাখলাম বা একটা আমকে রাখলাম, এই আমটাকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি,
ফোর্স প্রয়োগ না করি তাহলে ওই আমটা টেবিলের উপরই চিরকাল থাকবে। আবার কোনো একটা ক্রিকেট বলকে কোনো একজন ব্যাটসম্যান একটা ছক্কা মারার জন্য ট্রাই করছে, তো বলটাকে আঘাত করছে, তো বলটা তো এখন গতিশীল, তো এই গতিশীল বলকে যদি বাতাসের চাপ বা মাধ্যাকর্ষণ শক্তি এই ধরনের কোনো রকম ফোর্স যদি কাজ না করে তাহলে ওই বলটা সারা জীবন চলতেই থাকবে। তো এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, জড়তার সূত্র, যেটা বলা হচ্ছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। আচ্ছা, দ্বিতীয় যে সূত্রটা রয়েছে এটা হচ্ছে বলের সূত্র, F = ma, অর্থাৎ বস্তুর ভর m এবং বস্তুর ত্বরণ হচ্ছে a, এই দুটোকে গুণ করলে বস্তুর উপরে প্রযুক্ত বলের পরিমাণটা পাওয়া যায়। F হচ্ছে ফোর্স মানে বলের পরিমাণ। আর তৃতীয় সূত্রটা হচ্ছে কি, আমরা এটা সবাই জানি, বিখ্যাত সূত্র, সেটি হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে, প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা হচ্ছে তৃতীয় সূত্র। তাহলে এখানে প্রশ্নে যেটা চেয়েছে যে নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাপ দেয়, বলের পরিমাপ দিচ্ছে হচ্ছে দ্বিতীয় সূত্র, কারণ হচ্ছে বস্তুর ভর এবং ত্বরণকে গুণ করলে বলের পরিমাপ পাওয়া যাচ্ছে। F = ma, এই যে F এটাই হচ্ছে বলের পরিমাপ। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের এখানে সঠিক। 32 নম্বর, যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয়, তবে 6 × 7 = কত হবে? এখানে দেখেন 2 থেকে 8, এটা কি 4 দিয়ে গুণ করছে, 4 × 8, আবার 3 থেকে 12 এটাকেও 4 দিয়ে গুণ করে পাওয়া গেছে, অর্থাৎ এই 2 থেকে প্রথম সংখ্যাটা পাওয়া যাচ্ছে, আবার পরের সংখ্যা থেকে এটার পরের সংখ্যা পাওয়া যাচ্ছে। একইভাবে দেখেন এই যে 4 থেকে 16, 4 × 4 = 16, আবার 5 থেকে 20, তাহলে 4 × 5 = 20, অর্থাৎ 4 দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে সিরিয়ালি। তো এই যে 6 × 7, তাহলে 6 × 7 এটা কত হবে? 6কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 × 6 কত হবে? 24। আবার এই যে 7 দিয়ে এখানে যেটা হবে এটাও 7 দিয়ে গুণ 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 × 7 = 28, এই যে 24 28 হচ্ছে আমাদের এইটার ধাঁধা, 24 28, অপশন ক। 33 নম্বর, 3 7 4 14 5 21 6 ধারার অষ্টম সংখ্যাটি কত হবে? ওকে, এখানে দেখেন 3-এর পরে 4, এটা বাড়ছে মাত্র হচ্ছে 1, এটা 1 বাড়ছে। আবার 3-এর পরে 7 লিখছে, 7-এর পরে এখানে 7 থেকে এরা কততে গেছে? 14-তে গেছে, তার মানে এটা 7 বাড়ছে। ওকে, এবার দেখেন 4 থেকে 5, মানে একটার পরে আরেকটা গিয়ে, মানে এক সংখ্যা পর পর গিয়ে এটার ধারাটা মিলতেছে। 4 থেকে 5 এটা কত? 1 বাড়ছে। আবার 14 থেকে 21 এটা কত? 7 বাড়ছে। অর্থাৎ মানে পরপর একটা করে সংখ্যা এক নিচের দিকে বাড়তেছে হচ্ছে 1 করে, উপরের দিকে বাড়তেছে আবার 7 করে। তাহলে এই যে 5 থেকে 6 এটাও বাড়ছে হচ্ছে 1, তাহলে 21 থেকে 6-এর পরে যে সংখ্যাটা হবে এটা কত বাড়বে? এটা 7 বাড়বে। তাহলে 21-এর থেকে 7 বড়, সেটা কত? 28। ওকে, তাহলে এই যে অপশন গ, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 34 নম্বর, 3/x + 4/1 4/1 x + 1 = 2 হলে x এর মান কত? আমরা এখান থেকেই অঙ্কটা করার চেষ্টা করব। এখানে আগে আমাদের লসাগু করতে হবে। লসাগু হচ্ছে x × x + 1, এই যে নিচে x এবং x + 1, এটা লসাগু হচ্ছে x × x + 1। তো এখন x × x + 1 এর ভিতরে এই যে xটা রয়েছে, xটা কতবার যায়? x + 1 বার। তো x + 1 দিয়ে এই যে 3কে গুণ করতে হবে, তাহলে 3 × x + 1, তারপরে কি দেওয়া আছে? প্লাস, এরপরে x + 1 এই যে হরটা রয়েছে, এই যে x + 1, এই x + 1 লসাগুর ভিতরে যায় কতবার? x বার। x দিয়ে 4কে গুণন, তাহলে কত হবে? 4x = 2 যা আছে তাই এবারে থাকবে। ওকে, এরপরে আমরা কি করব? এটাকে জাস্ট আমরা আড়াআড়ি গুণ করে দিতে পারি, তাহলে উপরে কি হবে? 3x + 3 + 4x, আমি উপরে এটা লিখলাম এবং গুণনও করে দিয়েছি, = কি হবে? এটা হবে 2 × এটা হবে নিচে গুণ করে দিব, x আর x গুণ করলে x² + x দিয়ে 1কে গুণ করলে x, মানে আমি পক্ষান্তরে কোনো আড়াআড়ি গুণও করে দিয়েছি, আবার তাদের ভিতরে যে ইন্ডিভিজুয়াল গুণগুলো সেগুলো করে দিই, তাহলে কি হবে? এটা হবে 7x + 3 = এটা কত হবে? 2x² + 2x। তো আমরা 2x² আমরা সেম ওই পাশে রাখবো, তাহলে 2x² + 2x - 7x - 3 = 0, অর্থাৎ আমরা 7x + 3কে একদম পক্ষান্তর করে নিলাম। তো নিলে এখন কি হচ্ছে? এটাকে 2x², এটা হবে -5x - 3 = 0, অর্থাৎ 7x থেকে 2x আমরা বাদ দিলাম, বাদ দিলে 5x হয়। এখন এটাকে আমরা মিডল টার্ম করব, 3 × 2 = 6, তো 6কে ভাঙানোর নিয়ম হচ্ছে 6 × 6, তাহলে আমরা এটাকে ভাঙাই, 2x² - 6x
প্লাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0। তারপর আমরা এখানে কি নিব, এখানে আমরা 2x কমন নিব, কমন নিলে কী হবে, এক্স মাইনাস থ্রি থাকবে, প্লাস 1 কমন নিব, এখানেও এক্স মাইনাস থ্রি থাকবে ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি একটা, আর একটা হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 3 পাবো একটা, আর একটা এক্স ইকুয়াল টু মাইনাস হাফ পাবো একটা। তাহলে 3 অথবা মাইনাস হাফ যে কোনো একটা অপশন আমরা পেলেই সেটা অ্যান্সার। তাহলে 3 এই যে রয়েছে অপশন 3, হ্যাঁ এই যে 3 রয়েছে, এটি আমাদের সঠিক উত্তর। 36 নম্বর, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এটার জন্য আমরা যে সূত্রটা জানি সেটি হচ্ছে যে যেহেতু এখানে 10% বৃদ্ধি পাচ্ছে, তো 10% বৃদ্ধি পেলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে প্লাস 10 প্লাস এরপরে 10 গুণন 10, অর্থাৎ এটাও যে প্লাস 10 গুণন প্লাস 10 ডিভাইডেড হচ্ছে 1। এখানে মূল বিষয়টা হচ্ছে এইখানে এই যে প্লাসটা রয়েছে, এই প্লাসটা হচ্ছে আমাদের সূত্রের প্লাস। এখানে ক্ষেত্রফল বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাক হ্রাস পাক সেটা বিষয় নয়, সেটা যেটাই হোক, কিন্তু আমাদের এই যে সূত্র আমি যেটা গোল চিহ্ন দিয়েছি এটা কিন্তু সবসময় প্লাস চিহ্ন হবে, এটা সূত্রের প্লাস চিহ্নই হবে এটা। আর এই যেখানে সূত্রের প্রথমে আমি লিখছি প্লাস 10, এটা হচ্ছে যে বৃদ্ধি যখন পাবে তখন আমাকে প্লাস লিখতে হবে, 10 প্লাস 10 এটা লিখলে হতো। আর উপরে 10 গুণন 10, অর্থাৎ যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে 10 গুণন 10 হবে। আর যদি বলতো যে প্রত্যেক বাহুর পরিমাণ হ্রাস পায় তাহলে আমি লিখতাম -10 এখানে প্রথম থেকে -10 প্লাস -10 গুণন -10 এভাবে লিখতাম। যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তাহলে আমাকে প্লাস 10 প্লাস 10 গুণন 10 ডিভাইডেড 1, তাহলে কত হবে, এখানে 10 আর 10 যোগ করলে হবে 20। এবার সূত্রের প্লাস, এরপরে উপরে 10 10 100, নিচে 100, তাহলে 100 কে 100 দিয়ে ভাগ করলে হবে 1 ইকুয়াল টু কত, 21% বাড়বে হচ্ছে ক্ষেত্রফল, অপশন ক। এই সেম অঙ্কে যদি প্রত্যেক বাহুর পরিমাণ 10% হ্রাস পেত, 10% যদি হ্রাস পেত তাহলে এটার অ্যান্সার কত হতো, এটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। 37 নম্বর অঙ্ক, নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে, এটা আমরা এর আগেও একবার করেছি, মূলত এটি রিপিট প্রশ্ন। সেটি হচ্ছে কি 49 হবে, হ্যাঁ 7-এর নিচে 49 দিলে যে মানটা হবে, আবার 49-এর নিচে 343 দিলেও ওই একই মান থাকে। 38 নম্বর, কোনটিতে ঋণাত্মক আধান থাকে। তো ঋণাত্মক আধান এখানে যেগুলো বলা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো মূলত হচ্ছে একটি পরমাণুর অবস্থা। এটা পরমাণুর বাইরের শেল, এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস সবসময় কিন্তু পজিটিভ হয়। পরমাণুর যে নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে এটা সবসময় পজিটিভ চার্জ হয়। আর এইগুলো হচ্ছে পরমাণুর শেল বা কক্ষপথ। এই কক্ষপথগুলোতে মূলত ইলেকট্রন থাকে, এই যে এরকমভাবে ইলেকট্রন থাকে। এখন এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। আর এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। পরমাণুর ভিতরে মূল কণিকা হচ্ছে 3টি, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, এটা বাইরে থাকে, কক্ষপথে থাকে। প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ, মনে রাখার জন্য পিতে প্রোটন, পিতে পজিটিভ, মনে রাখার জন্য পিতে প্রোটন, পিতে পজিটিভ। প্রোটনগুলো সবসময় পজিটিভ চার্জ হয়। আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, মনে রাখার জন্য এনতে নিউট্রন আবার এনতে নিউট্রাল। তাহলে প্রোটন এবং এই নিউট্রন এই দুটো কেন্দ্রে থাকে এবং কেন্দ্রের চার্জ কিন্তু একজনের হচ্ছে নিউট্রাল আর একজনের হচ্ছে পজিটিভ। তাহলে এই নিউট্রাল আর পজিটিভ মিলে মূলত পজিটিভটা কার্যকর থাকে, এই জন্য নিউক্লিয়াসটা কিন্তু সবসময়ই কিন্তু পজিটিভ হয়। আর ইলেকট্রন বাইরে থাকে, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো এই জন্য কিন্তু আরেকটা প্রশ্ন আসে যে পরমাণু সামগ্রিকভাবে কী ধরনের চার্জ থাকে বা কী ধরনের আধান থাকে। দেখেন একটা জিনিস, নিউট্রন হচ্ছে এর কোনো চার্জ নাই, 0। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। আবার একটা পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সমান সংখ্যকভাবে থাকে, মানে প্রোটন যে কটা থাকে ইলেকট্রনের সে কটা থাকে। তাহলে প্রোটনের যে কটা পজিটিভ চার্জ হবে ইলেকট্রনের ওই কটা নেগেটিভ চার্জ হবে। তো প্লাস মাইনাস মিলে কিন্তু তারা সামগ্রিকভাবে নিরপেক্ষ বা নিউট্রাল থাকে। এখানে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন, যে ইলেকট্রন কী ধরনের চার্জ বিশিষ্ট, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। প্রোটন কী ধরনের চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। তারপর নিউট্রন কী ধরনের চার্জ বিশিষ্ট, নিউট্রন হচ্ছে নিউট্রাল, 0, হ্যাঁ নিউট্রন হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ। নিউক্লিয়াস কী ধরনের চার্জ বিশিষ্ট, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, কারণ হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা পরমাণু কী ধরনের চার্জ বিশিষ্ট হয়, পরমাণু হচ্ছে নিউট্রাল হয়, কারণ পরমাণুর ভিতরে সমান সংখ্যক প্রোটন থাকে, সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তো প্রোটন আর ইলেকট্রনের প্লাস মাইনাস পরস্পরকে নিউট্রাল করে ফেলে, এই জন্য পরমাণু মূলত নিউট্রাল হয়ে থাকে। ওকে, 41 নম্বর, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। আলোর নিয়মিত প্রতিফলন ঘটে হচ্ছে দর্পণে।
অপশন ক। 43 নম্বর, বৈদ্যুতিক শক্তিতে তাপ শক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়? এটা হচ্ছে রেজিস্ট্যান্স, অপশন খ। 45 নম্বর, একটি ইলেকট্রিক ডিভাইস যা ডিসি কারেন্টকে মানে ডিরেক্ট কারেন্টকে বাধা দেয় কিন্তু এসিকে মানে অ্যাডাপ্টার কারেন্টকে অনুমতি দেয়, তাকে কি বলা হয়? দ্বিতীয়, ডিসিকে বাধা দেয় কিন্তু এসিকে অনুমতি দেয়, এটি হচ্ছে ক্যাপাসিটর, অপশন গ। গান মেটালের প্রধান উপাদান কি? গান মেটালের প্রধান উপাদান হচ্ছে তামা, অপশন ক। 51 নম্বর, পানি বরফে পরিণত হলে কি ঘটে? পানি বরফে পরিণত হলে এটি মূলত আয়তন বেড়ে যায়। ম্যাক্সিমাম তরল পদার্থ মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম তরল পদার্থ যখন এটা কঠিনে পরিণত হয় তখন এটার আয়তন কমে যায়। ম্যাক্সিমাম তরল পদার্থের আয়তন কমে যায় যদি কঠিনে পরিণত হয়, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন পানিটার যখন পানিতে তরল, এই তরলটাই যখন বরফে পরিণত হয়, কঠিন পদার্থে পরিণত হয়, বরফে পরিণত হয়, তখন এটার আয়তন বেড়ে যায়। হ্যাঁ, আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে কি হয়? অণুগুলো অনেক ফাঁকে ফাঁকে চলে যায়, ভিতরে যে কণাগুলো আছে, অর্থাৎ ঘনত্ব কমে যায়। তাহলে এই পানি বরফে পরিণত হলে কি ঘটে? এখানে মূলত দুইটা জিনিস ঘটে, আয়তন বেড়ে যায় আবার ঘনত্ব কমে যায়, দুইটা মূলত একই জিনিস, আয়তন বেড়ে গেলেই ঘনত্ব কমে যাবে। তো এখানে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 53 নম্বর, যেই যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে ব্যারোমিটার, অপশন ঘ। 59 নম্বর, বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? এটি মূলত শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 61 নম্বর প্রশ্ন, সিমেন্টে চুনের পরিমাণ কত? সিমেন্টে চুনের পরিমাণ হচ্ছে অপশন গ 60 থেকে 67%। 62 নম্বর, কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে, অপশন গ। নিচের কোনটি ধাতু? নিচের অপশনগুলোর ভিতরে আয়োডিন এটি একটি অধাতু, হ্যালোজেন গ্রুপের মৌল। আয়োডিন, ক্লোরিন এটা হচ্ছে Cl2, এটিও একটি অধাতু, এটিও হ্যালোজেন গ্রুপের মৌল। ওজোন এটি হচ্ছে O3, এটি একটি গ্যাসীয় পদার্থ। এবং পারদ, এটির সংখ্যা হচ্ছে Hg, আর্জেন্টাম। হ্যাঁ, এটার নাম হচ্ছে আর্জেন্টাম পারদ, এবং ইংরেজিতে এটাকে বলা হয় মার্কারি। এই পারদটাই হচ্ছে আমাদের এখানে এই অপশনগুলোর ভিতরে, এটা হচ্ছে ধাতু বা ধাতব পদার্থ। এবং পারদ হচ্ছে, এখানে আরও একটা প্রশ্ন হয় এই পারদকে নিয়ে, সেটি হচ্ছে যে নিচের কোন ধাতব পদার্থ স্বাভাবিক অবস্থায় তরল? এখানে এই প্রশ্নটা হয় যে নিচের কোন ধাতব পদার্থ স্বাভাবিক অবস্থায় তরল থাকে? এটা হচ্ছে এই যে পারদ বা মার্কারি। তাহলে এটাই হচ্ছে আমাদের ধাতব পদার্থের উদাহরণ এই অপশনগুলোর ভিতর। 75 নম্বর হচ্ছে তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি? সৃষ্ট সংকর ধাতু বলা হয় অ্যালয় বা সংকর ধাতু বলা হয়। তো তামা এবং দস্তার মিশ্রণের ফলে যেটা তৈরি হয় সেটাকে মূলত বলা হয় হচ্ছে পিতল। অর্থাৎ এই যে কপার হচ্ছে তামা আর জিঙ্ক হচ্ছে দস্তা, এইটা হয়ে যেটা হবে সেটা হচ্ছে পিতল। তো পিতলের ইংরেজি হচ্ছে ব্রাস। তাহলে অপশন খ এটা হচ্ছে সঠিক উত্তর। আর এই পিতলের ভিতরে তামা থাকে হচ্ছে প্রায় 67%, আর জিঙ্ক বা দস্তা থাকে হচ্ছে 33%। 79 নম্বর, নিচের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী? তো বিদ্যুৎ কুপরিবাহী কোনগুলো? যেগুলো ধাতব পদার্থ নয় সেগুলি হচ্ছে কুপরিবাহী। প্রত্যেকটা মেটাল বা প্রত্যেকটা ধাতব পদার্থই কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। এই যে তামা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ প্রত্যেকটা কিন্তু ধাতব পদার্থ, এগুলো সবগুলোই বিদ্যুৎ সুপরিবাহী। একমাত্র নায়ক্রোম, এই নায়ক্রোমটা হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ কুপরিবাহী।